বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। নানা রকমের সংকটের মধ্যে বাংলাদেশ আছে, সবাই হয়তো সেটা মানতে নাও চাইতে পারেন। এই সংকটের মধ্যে আছে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট আছে, দেশে এক ধরনের লুটপাটতন্ত্র তৈরি হয়েছে এবং সেটার লক্ষণ প্রকাশ আমরা এখন নানা মাধ্যমে দেখতে পাচ্ছি এবং গভর্নেন্সের চিত্র বা শাসন ব্যবস্থা অত্যন্ত দুর্বল। সেটা বোঝা যায় যে যাদের নামে খবরাখবর বেরোচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই সঙ্গে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের সংকট আছে, রাজনৈতিক সংকটের কথা বলাই বাহুল্য, কেননা সেটা অনেক সময় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, কিন্তু সংকটটা যে গভীরে প্রথিত সেটা অনস্বীকার্য। মূলত এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মাইনুদ্দিন, এবং আমার ডানে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মাইনুদ্দিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। কেউ মনে করেন যে বাংলাদেশ খুব গভীর একটা সংকট আছে, নানামুখী সংকটের মধ্যে, আপনি কতটা একমত এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় আল্লাহ, যিনি পরম দয়ালু এবং দাতা, ওনার নামে শুরু করছি। এবং চ্যানেল আই যারা দেখছেন, সকল চ্যানেল আই সকল দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে অবস্থিত আমার সরাইল আশুগঞ্জের ভাই বোন সহ সারা দেশবাসীকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। সংকট আসলে আপনি যে বলেছেন, সংকট এখনও আছে, সংকট সবসময় ছিল। সংকট উত্তরণে আমরা কি করছি? আমার তো মনে হয় সংকট এটা নতুন সৃষ্টি না। দুইটা সামরিক জান্তা বাংলাদেশে যখন আসছেন, পরপর বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছিল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়ার জন্য, গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করার জন্য ষড়যন্ত্র হয়েছিল। এবং সেই কারণে 1971-এর পরে মানুষ যে আশায় স্বপ্ন দেখেছিল ইকুয়ালিটির, মানুষ যে স্বপ্ন দেখেছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশের, মানুষ স্বপ্ন দেখছিল একটা শোষণহীন বাংলাদেশের, মানুষ স্বপ্ন দেখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আজন্ম লালিত স্বপ্ন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো, সেটা 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে, সামরিক জান্তা আসার পরে এই সংকট শুরু হয়েছে। সেই সংকট একদিনই সৃষ্টি হয় নাই, সংকট এখনও আছে, সংকট অতীতও ছিল। কিন্তু আমাদের দেখতে হবে সংকট উত্তরণে আমরা কি করছি, মুক্তি কোন পথে, আমাদের মুক্তি কোন পথে। আমি এই বিষয়ে যে একটা ফাস্ট গ্রোয়িং কান্ট্রি, এখন আমরা এলডিসি থেকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। 2026 সাল থেকে কার্যকর হবে এবং 2026 সালের পর থেকে 2030-এর মধ্যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে বাংলাদেশে, এখানে আমরা অর্জন করতে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের লক্ষ্য হলো 2041 সালের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা। সেখানে যেখানে অর্থনীতির সাইজ বড় হয়, সেখানে দুর্নীতিতে থাকে, দুর্নীতি হয়, দুর্নীতি ছিল। এখন আমাদের কোশ্চেন হলো, যারা দুর্নীতি করে তারা আইনের ঊর্ধ্বে কিনা? না, দুর্নীতি থাকে, কিন্তু একটা সমাজে যখন অলিগার্স তৈরি হয় এবং সম্পদের একটা অশ্লীল প্রদর্শনী চলে এবং এই ধরনের র্যাম্পেন একটা করাপশন হয়, সেটা তো নিশ্চয়ই উদ্বেগজনক। করাপশন, আমি তো বললাম, করাপশন তো একদিনে না, এইটাকে ধরেন যে, এবং যারা করছেন তারা এক একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন, মানে বলা যেতে পারে তারা নিজেরাই এক একটা প্রতিষ্ঠান। আমি সেই দিকে দৃষ্টি করছি। কিন্তু আমাদের যারা রাজনীতিবিদ, আমার সাথে আছেন আমার অনুজ প্রতিম, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই, আমরা সে ডাকসুর প্রতিনিধিত্ব করে এবং সে পপুলারলি ইলেক্টেড হয়েছিল। সেখানে ছাত্রলীগের প্রেসিডেন্ট সুবন খুব একটা ভালো ছেলে, তাকে বিট করে সে আমাদের নূর, আমাদের ছোট ভাই আসছে, তাকে স্বাগত জানাই। অলিগার তো আছে, যেখানে মনোপলির হাইস্ট ফর্ম থাকে, ক্যাপিটালিস্ট ফর্ম অফ মানে সোসাইটিতে, সেখানে অলিগাররা থাকবে। কোশ্চেন ইজ দ্যাট আপনি তাদেরকে রুটেড আউট করবেন কিনা। এটা একটা প্রতিষ্ঠান, একজনের দ্বারা প্রতিষ্ঠান ধ্বংস হবে এটা আমি বিশ্বাস করি না। যেন মনে হচ্ছিল যে একজন বলতে চাচ্ছেন, তো আপনি নাম বলেন না, যে বেনজির সাহেবের কথাই বলেন।
উনি তো একদিনের সৃষ্টি হয় নাই, উনি আরও কয়েকজনের নাম আসতেছে, এই যে মতিউর রহমান ছাগল কাণ্ডে যে ধরা হয়েছে, একজন বুবা প্রাণী। আমরা এতগুলা মানুষ চিহ্নিত করতে পারলাম না, কিন্তু একটা বুবা যে কথা বলতে জানে না, সে আঙ্গুল দিয়ে দেখাই দিছে আলটিমেটলি যে অপকর্মের রেজাল্ট। কিন্তু কোশ্চেন হলো এটা যখন দৃষ্টিগোচরে আসছে, সারফেসে আসছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিনা। আমার তো মনে হয়, আমি যদিও স্বতন্ত্র নির্বাচিত এমপি, আমি একটা ছাত্রলীগের রাজনীতি করতাম, নূর সাহেবও এককালে ছাত্রলীগের রাজনীতি করতাম, আমি যতটুকু জানি। আমার তো মনে হয় কেউ আইনের ঊর্ধ্বে না, এবং অলরেডি দুদক তাদেরকে ডাকছেন, শুধু ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। সেখানেও কিন্তু আপনি গভর্নমেন্টকে ব্লেম করলে শুধু হবে না। আপনি আপনি যে বাজারে যাবেন, বাজার ব্যবস্থায় গভর্নমেন্ট বারে বলতেছেন এভরিবডি ইজ সোচ্চার যে বাজারে কিছু সিন্ডিকেট আছে, সিন্ডিকেট চিহ্নিত। এটা কে ভাঙবে? আমার মতো সাধারণ মানুষ এটা ভাঙবে না? এটা সাধারণ মানুষ সিন্ডিকেটকে চিহ্নিত করা, তাদের আইনের আওতায় আনা, এটা কার দায়িত্ব? আমার তো মনে হয় সব জায়গায় যে ভুক্ত মানুষ সচেতন হচ্ছে, ভুক্তা অধিকাররা যাচ্ছে, বিভিন্ন জায়গায় রেড দেওয়া হচ্ছে, এবং যারা তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, কেউ তো বাইরে না। যারাই আসবে তারা আইন থেকে ঊর্ধ্বে হবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি নিজে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনি দেখেন এর আগে যারা ব্যাংকের আমি আর আপনি যদি ব্যাংকে যাই, আপনি কি শুধু একা, আমরা এই জায়গাটাই একটা কনসেনসাস হওয়া উচিত, শুধু তর্কের খাতিরে তর্ক না। একটা জায়গায় উই শুড বি, আমাদের একটা কমন অ্যাপ্রোচ থাকবে যে আমি নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করতে আমি সহায়তা করব না। আমি এর আগে যে ব্যাংকগুলো, যে ব্যাংকের থেকে টাকা, এটা তো নতুন না। আমি আর আপনি যখন যাই ব্যাংকে, আমাদের কাছে মর্গেজ চা, আমাকে যদি আমি 2 লাখ টাকার ঋণ চাই, আমাকে 4 লাখ টাকা সম্পদ দাখিল করতে হবে। কিন্তু আপনি যদি গোপন কাউকে, ব্যাংকের যারা আছে, আমি দোষী, সব ব্যাংকাররা যে খারাপ, সব ব্যাংকাররা করাপ্ট, তাদের ইন্টিগ্রিটি নাই, এটা আমি বিশ্বাস করি না। কিছু ব্যাংকার মানির 10% টাকা দিবেন, আপনি বোর্ড এটা পাস হয়ে যাবে। এটা তো শুধু আজকের বাংলাদেশ না, এটা আগেও এই ঘটনা ঘটছে। আমাদের কোশ্চেন হচ্ছে, আমাদের সকলের এ উচিত যে তারা আইনের ফাঁক ফুকের অনেক বেরিয়েও যাচ্ছে। যেমন আপনি ধরেন একটা আইন আছে পার্লামেন্টে, বলা হচ্ছে আইনের কত সালে, এটা আমার অ্যাকচুয়াল মনে নাই, আপনি যদি বিসিএস অফিসার হন, আপনাকে চাকরি থেকে টার্মিনেট করা যাবে না। আপনার আইনের ঊর্ধ্বে না, কিন্তু আপনি যদি নন ক্যাডারের হন, এর নিচে হন, তার ফায়ার আপনাকে ইজি করে ফেলতে পারবেন। রাষ্ট্রের যেই জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা তো বলি, যিনি চাকরিতে জয়েন করবেন, প্রথম আমি রাজনীতিবিদ, আমি যদি হলফনামায় দিতে পারি, নূর সাহেব যদি হলফনামায় দিতে পারে, আমরা ইলেকশন করার আগে আমাদের সম্পত্তির বিবরণী, ওনারা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হিসেবে জয়েন করার সময়, আমার তো মনে হয় এখন সময় এসেছে আমাদের স্টেটমেন্ট অফ ওয়েলথ অ্যান্ড প্রপার্টিজ সাবমিট করা। অ্যাট দ্য এন্ড অফ দ্য জব, অ্যাট দ্য এন্ড অফ দ্য তার পুরা জীবনে 30 বছর বা 35 বছর বা 25 বছর যদি চাকরি জীবন, তারপরে কত টাকার সম্পদ হয়েছে, কি ছিল, কিভাবে আসছে, তা আলটিমেটলি অটোমেশনের যুগ। এখন আর চুরি কোনো, আপনাকে হাইড করার কোনো সুযোগ থাকবে না। আমি আসছি আপনার কাছে, মিস্টার নুরুল হক নূর, আপনি ইয়াং পলিটিশিয়ান, আপনার পার্টি ইয়াং, এবং আমার ধারণা যে আপনার দলের সমর্থক নেতাকর্মী যারা আছেন সবাই ইয়াং। ফরগেট অ্যাবাউট দ্য ওল্ড পলিটিশিয়ানস, ওল্ড পলিটিক্যাল ডক্ট্রিন। কি মনে হয় আজকে বাংলাদেশের সংকট কি, মূল সংকট কোথায়? আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সমালোচক ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রনেতা মঈনুদ্দিন ভাই, তাকেও ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা। আমি জাস্ট একটা কথা অ্যাড করে আর কি আমার আলোচনায় যাবো। প্রথম হচ্ছে, আপনি যেটা বলছেন, আমি ইয়ং হলেও আমার দলে 60-65 বছরের লোকেরাও আমার জেলা কমিটির, ঢাকা মহানগরের কমিটির আহ্বায়ক পদে, সদস্য সচিব, সভাপতি দায়িত্ব পালন আছে। তো এটা ঠিক যে আমাদের একটা ভালো, যে বাংলাদেশে তো বড় বড় রাজনৈতিক দলের যুব নেতারা 65-70 বছরের থাকে, সেটা তো আমাদের বড় দলগুলো যেই প্র্যাকটিসটা করে আসলে। আমি ইয়াং বলেছি দেখে যে আপনার দলে বয়োবৃদ্ধি কেউ নাই, আমি বুঝছি আপনি কেন এটা বলছেন, যে তথ্য দিয়ে দিলাম আর কি, যে ধরনের অনেকে এখন এইজ কত নূর সাহেব? আমার বেশি না, 32।
তো আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের এটা ঠিক যে নেতৃত্ব পর্যায়ের বড় একটা অংশ তরুণ এবং যারা মোটামুটি সেটার দলটাকে তরুণদের মধ্যে রাখতে চায় না, সবাই আছে সেটা বোঝাতে চাইছে, উঠে এসেছে। তো এখন ইয়ংদের জায়গা থেকে আমরা যেটা মনে করি যে আমাদের এই সময়ের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে যে জনসংখ্যার সিংহভাগ কিন্তু ইয়াংই। হ্যাঁ, জনসংখ্যার প্রায় এখন বোধহয় 40% হচ্ছে তরুণ, যে যাদের বয়স হচ্ছে আপনার 15 থেকে 40-এর মধ্যে, প্রায় 40%। তো আমাদের এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডসে যে সুবিধাটা আমরা এখন পাচ্ছি, কিন্তু দুঃখজনক যে এটা সরকার প্রপার ইউটিলাইজ করতে পারতেছে না। কারণ এখন আমাদের প্রবাসী রেমিটেন্স যারা পরিশ্রম করে অর্জন করে, কিংবা দেশে যারা আপনার ফ্রিল্যান্সার কাজ করে, কিংবা দেশের মধ্যেও যারা কাজ করে, এই কর্মক্ষম জনগোষ্ঠীটা কিন্তু আগামী 20 থেকে 25 বছর পর আবার থাকবে না। তো এটা নিয়ে গভর্নমেন্টের পরিকল্পনা থাকা দরকার, তাহলে হয়তো ভালো হতো। আপনি যে সমস্যাটা জানতে চেয়েছেন, আমাদের দৃষ্টিতে আমি দেখি প্রথমত আমাদের দেশের একটা চরম রাজনৈতিক সংকট আছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো একেবারেই বিপরীতমুখী একটা অবস্থানে আছে এবং দেশের মৌলিক বিষয়েও তারা একমত হতে পারছে না। যে বাংলাদেশ আজকে, ভারত আমাদের একটা নিকটবর্তী প্রতিবেশী দেশ, সেই দেশের সাথে আমাদের কৌশলগত অবস্থান, জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে আমাদের নাই। কিন্তু ধরেন আওয়ামী লীগ একটা চুক্তি করলে অপোজিশন সেটা বিরোধিতা করবে, অপোজিশন করলে আওয়ামী লীগ বিরোধিতা করে, কিন্তু কিছু জায়গায় কিন্তু একমত হওয়া উচিত যে জাতীয় নিরাপত্তা এবং দেশের স্বার্থে। মিয়ানমার, আমাদের যে দুইটা নেইবারিং কান্ট্রি, আমার মনে হয় আমাদের সামরিক বাহিনীতে কিছু পলিসি ছিল, এখন আর সেইটাও কাজ করছে না, যার ফলে আপনার ওই 78 সালে যুদ্ধ বিধ্বস্ত কিসেন্সের মতো যে তলাবিহীন ঝুরির দেশ থেকেও জিয়াউর রহমান সে সময় আপনার রোহিঙ্গাদেরকে পাঠাতে পেরেছিল। এখন আমরা এই উন্নয়নের রোল মডেলের দেশ হয়েও কিন্তু আমরা একজন রোহিঙ্গাকেও গত 7-8 বছরে পাঠাইতে পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক সংকটের ফলে আমাদের পররাষ্ট্র নীতি বলি, আমাদের দেশের মধ্যে সুশাসন নিশ্চিত করার কথা বলি, কিংবা একটা সুষম উন্নয়নের কথা বলি, তার কোনোটাই হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, এখন আমরা দেখি যে আপনার বাংলাদেশের বেশ কয়েকটি পত্রপত্রিকা এবং বিভিন্ন সংস্থাগুলো জরিপ করেছিল যে 85% উচ্চশিক্ষিত তরুণ তারা দেশে থাকে না। দেশকে তারা সামাজিক এবং পারিপার্শ্বিকভাবে তারা নিরাপদ মনে করে না, উন্নত জীবনযাপন এখানে নিশ্চিত হয় সেটা মনে করে না। কারণ তারা দেখতেছে আমাদের দেশের সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা বা অন্যান্য যারা শিল্পপতি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা যে চিকিৎসা নিচ্ছে। তো এই দেশে তো সে অসুস্থ হলে তার তো চিকিৎসা নেওয়ার ব্যবস্থা এই রাষ্ট্র তার জন্য করে নাই। আমাদের দেশের শিক্ষিত তরুণরা উচ্চশিক্ষার জন্য সবাই ইউরোপ, আমেরিকাতেই শেষ পর্যন্ত পাড়ি জমায়। এবং দেশের মধ্যেও যারা উচ্চ শিক্ষিত হয়ে একটা কর্মের খোঁজে আছে, তার কর্মের নিশ্চয়তাটা কিন্তু নাই। ডিপার্টমেন্টে ফার্স্ট হয়ে ভালো ফলাফল করেও কিন্তু রাজনৈতিক লিগ্যাসি না থাকলে সেটি ইউনিভার্সিটির টিচার হতে পারে না, অনেকের কাছে দৌড়দৌড়ি করা লাগে। তো এইরকম একটা অনিশ্চিত পরিবেশে কেন উচ্চশিক্ষিত তরুণরা থাকবে? তো তরুণরা দেশ ছাড়ছে, তরুণরা এই দেশকে নিরাপদ মনে করছে না, রাষ্ট্র তার কর্ম, তার জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আর এই রাজনৈতিক অনিশ্চয়তার ফলে দেশে প্রতি বছর হানাহানি, মারামারিতে যেই লোক আপনার নিহত হচ্ছে, আহত হচ্ছে। এবং আমি আরও একটা দুর্বল দিক দেখি আমাদের রাজনীতিতে, আপনার শিক্ষিত এবং ভিশনারি লোকের অভাব। যে সমস্ত নেতৃত্ব আছে, স্পষ্ট যে আমি কারো প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করছি না, তারা অ্যানালগ যুগের চিন্তা নিয়ে তারা ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের কথা বলছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমার পরিবেশের কথা মাথায় রাখতে হবে। আমার 20 বছর পর এই প্রজেক্টের কি প্রতিক্রিয়া হতে পারে সেইটা মাথায় রাখতে হবে। ধরুন পদ্মা সেতু নিশ্চয়ই আমাদের একটা গর্বের জায়গা না, কিন্তু এই পদ্মা সেতু করার ফলে এই যে গত আপনার বলা চলে 2-2.5 বছরে যে এখন পদ্মার বুকে যেভাবে চর পড়েছে, এইটা নিয়ে তাদের প্ল্যান ছিল কিনা আমি জানি না, নিশ্চয়ই প্ল্যান ছিল ড্রেজিং, তো আপনি করেন, ফ্লো ঠিক রাখেন, নাই তো। তারপরে আমাদের এই যে আপনার শিক্ষার কারিকুলাম নিয়ে সবচেয়ে আমরা এটা আমাদের জন্য কিছুটা মনে হচ্ছে যে হাস্যকর, গিনিপিগের মতো এক একটা প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখানো হচ্ছে যে এইটা এখানে হচ্ছে কিনা। আমরা উন্নত জীবনযাপন, উন্নত রাষ্ট্রের সাথে নিজেদেরকে তুলনা করতে চাই। সুইজারল্যান্ডের কিংবা নেদারল্যান্ডের কিংবা ইউরোপ, আমেরিকার স্টাইলের কারিকুলাম কিংবা তাদের যেভাবে এডুকেশনাল ইকুইপমেন্টস, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সাপোর্ট করতে পারে, আমরা কি গ্রামাঞ্চলের এখানে ফ্যামিলির লোকজন সেটা অ্যাফোর্ড করতে পারে? শিক্ষার পদ্ধতি নিয়ে, কারিকুলাম, সিলেবাস নিয়ে বারবার বিতর্ক হচ্ছে। কেন বিতর্ক হবে?
শিক্ষার কারিকুলাম করার ক্ষেত্রে কি আমরা ধরেন যে সরকার ক্ষমতায় থাকে তারা কি নৈতিকভাবে ওই সাহসটা দেখাতে পারে যে আচ্ছা আমার পক্ষের লোক না হলেও একজন জ্ঞানী গুণী মানুষ তাকে আমি এই কমিটিতে অন্তর্ভুক্ত করে তার ওপিনিয়নটা নেই। জ্ঞানী মানুষদেরকে কিন্তু আমাদের দেশে কাজে লাগানো হচ্ছে না, শুধুমাত্র রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার ফলে, যার ফলে সব জায়গায় একটা হতাশা বাড়ছে যে না এই দেশের থেকে আমার লাইফ সিকিউর না, আমার নিরাপত্তা নেই, দেশের ভবিষ্যৎ নেই। তো এই যে হতাশা এবং এই যে সামগ্রিক সমস্যা, মনে করি একটা বড় সমস্যা, যার প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা। কারণ রাজনৈতিক স্ট্যাবিলিটি যদি থাকতো তাহলে হয়তো অনেক কিছুর একটা ভালো পরিবর্তন হতো। সো মিস্টার মাইনুদ্দিন, রাজনৈতিক সংকটটা তিনি প্রধানভাবে দেখছেন এবং দেশের তরুণরা দেশে থাকতে চাইছে না। আমরা যে কিছুদিন আগে একটা স্টাডি দেখলাম যে 70% তরুণ দেশের বাইরে চলে যেতে চাইছে। সো নিঃসন্দেহে একটি দেশের জন্য এবং বাংলাদেশের মতো রক্ত দিয়ে কেনা স্বাধীনতা যে দেশের, সেই দেশের জন্য সেটা খুব একটা সুখকর নয়। নূর তার কথা শুরুতে ভারত প্রসঙ্গটা টেনেছেন, বাংলাদেশ ভারত প্রসঙ্গ। সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন এবং সেখানে প্রাপ্তি অপ্রাপ্তির একটা আলোচনা নানা মহলে হচ্ছে। সেটাও আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কিভাবে দেখেন। কারণ কারো কারো ন্যারেটিভ এরকম হচ্ছে যে ভারতের সঙ্গে আমরা আমাদের অধিকারটা বা আমাদের প্রাপ্যটা আদায় করতে পারছি না, যেহেতু রাজনৈতিকভাবে আমাদের রাষ্ট্র সমাজ বিভাজিত, আমাদের কোনো ঐকমত্য নেই, এবং কারো কারো ভাষায় যে এখানে আসলে জনগণের সরকার সেই অর্থে নেই। সেই কারণে আপনি ইয়াংরা বাইরে চলে যাচ্ছে, আমি হোললি না হলেও পার্টলি আমি এটা অ্যাগ্রি করি। ফ্রাস্ট্রেশন থাকবে, যেই সমাজ বিভাজন হয়ে যায় সেখানে ফ্রাস্ট্রেশন থাকাই স্বাভাবিক। আসলে বিভাজনটা কোন পার্টিকুলার গভর্নমেন্টে শুরু হয়েছে আমি সেটা ব্লেম করতে চাই না। আমাদের সময়, এখন তো আপনারা কথা বলতে পারেন, আমাদের সময় 90-এর আন্দোলনে 86-তে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে গিয়েছিলেন। এটা তো একটা রাজনৈতিক দলের ইলেকশনে যাওয়া হতো আলটিমেট টার্গেট। আপনারা ইলেকশন গেছেন, বিড়াল সাদা কি কালো প্রশ্ন না, আমি আরেকদিন বলছিলাম বিড়াল ইঁদুর মারতে পারে কিনা। আপনাকে জাজ করার কথা, আপনি পপুলারিটি জাজ করতে পারবেন ইলেকশনেই। ইলেকশনে যাওয়ার আগেই যদি বলেন যে এখানে ইলেকশন ব্যবস্থা নাই, তাহলে তো আর কিছু করার থাকে না। আমরা নোয়িং ফুললি ওয়েল যে ইলেকশন সামরিক মানে জান্তার আন্ডারে ইলেকশন না হতে, আমরা ওয়েটা ছিল কি, আমরা তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতাম না। আমি সেটা বলতেছি, আমি তখন ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিংয়ের ধরেন আমি 4th সেমিস্টারের ছাত্র। তখন আমরা নির্বাচনে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে গেল। উনি বলেছিলেন যে যারা নির্বাচনে যাবে জাতীয় বেঈমান, তারপরে আমাদেরকে ঢালাওভাবে জাতীয় বেঈমান বলে আখ্যায়িত করলো। আমাদের ওয়েটা ছিল কি নির্বাচনে না যাওয়া। প্রধানমন্ত্রী গণতন্ত্রের জন্য নির্বাচনে গিয়েছেন, মনের অজান্ত হইল গিয়েছেন যে আমাকে আমার শক্তি প্রুফ করতে হবে। এবং ইলেকশনে পাবলিক যেভাবে ভোট দিয়েছিল, যদি এখানে ইন্টারফারেন্স না হইতো তাহলে আওয়ামী লীগ আরও 86 সালে পাওয়ারে যেত। এবং মাননীয় প্রধানমন্ত্রী তখন বয়স ছিল 38-এর বা 40-র কাছাকাছি করে। উনি 38 এট দ্য আপনি 86-এ, ওনার এইজ ছিল 37। আপনি তখনই ক্ষমতায় আসতে পারতেন। তো ইলেকশন ব্যবস্থা একদিনে ধ্বংস হয় নাই। আমি তো মনে করি এবার যে ইলেকশনটা হয়েছে, আমি এখানে ইলেক্টেড হয়েছি, এটা ডাজ নট মিন দ্যাট ইলেকশন কিন্তু এবার ভালো হয়েছে। ইলেকশন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। প্রশ্ন তুলতে পারেন যে আপনার ইলেকশনে যে পার্টিসিপেশন কত, 47-48। যদি বিএনপি আসতো, প্রধান বিরোধী দল বাইরের যে দাবি করে, এটা অস্বীকার করার উপায় নাই। প্রধান বিরোধী দল যদি ধরেন আসতো, মানুষ জাতীয়বাদের বিরোধী দল মনে করে না। বিএনপি যদি ইলেকশনে আসতো, আরও 15 থেকে 20% ভোট আরও নর্মালি চলে আসতো। আর ফ্রাস্ট্রেশনের জায়গা দিয়ে বলেন, ফ্রাস্ট্রেশন তো আপনি এর আগে আমরা যখন ছোটো ছিলাম, জিল্লুর ভাই, আপনি কি ঢাকা শহর এত সুন্দর ছিল, এত যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল? আমরা তো মুড়ির ট্রেনে ওইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। এত ইন্টারসিটি ট্রেন এক্সট্রার সময়ে, অস্বীকার করে না, এক্সট্রার সাহেবের শেষ সময়ে ইন্টারসিটি ট্রেন আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আসতাম। এখন তো যোগাযোগ ব্যবস্থার অনেক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আপনি যে বললেন ওই যে এই পদ্মা সেতুতে ইট ইজ এ চ্যালেঞ্জ ফর শেখ হাসিনা আর এক্সেলেন্সি। আমি মনে করেছিলাম
যে এটা দুঃসাহস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কেমনে বলে উনি পারবে এত বড় এই এত টাকা। এবং একজন অর্থনীতিবিদ, হি ওয়াজ এ জেম অফ বাংলাদেশ, যিনি পরার্থপরতার অর্থনীতি একটা বই লিখেছেন, ডিসকভারি অফ বাংলাদেশ একটা বই লিখেছেন, এবং ইকোনমিক্সের ছাত্র, ইতিহাসের ছাত্র, এবং যে মুক্তিযুদ্ধে ছিলেন আমি বলছি ডক্টর আকবর আলী খানের কথা। উনি যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সাহস থাকে ভালো, দুঃসাহস থাকে ভালো না, এই যে পদ্মা ব্রিজ উনি করতে পারবে কিনা, কিন্তু পদ্মা ব্রিজ কিন্তু নিজের ফান্ডে উনি করে দেখিয়েছেন। এবং আপনাদের ওই দক্ষিণ অঞ্চলে পদ্মা ব্রিজের উপরে যে প্ল্যান আছে, তো পদ্মা ব্রিজের উপরে আবার রেল লাইনও নিয়ে গেছে, এবং এটা সেরা ওই রেল লাইন আলটিমেটলি টোটাল ওইখানে 21টা ডিস্ট্রিক্টের মানুষের পারপাস সার্ভ করতে পারে, ক্রমান্বয়ে তো এগুচ্ছে। দেশ কিন্তু এগিয়েছে বহুদূর গত 15 বছরে। আপনি বলছেন যদি রাজনৈতিক স্টেবিলিটি না থাকে, ইট ইজ বিকজ অফ পলিটিক্যাল স্টেবিলিটি, এই জন্য দেশ এগিয়েছে। হ্যাঁ, এখানে কিছু করাপ্ট পিপল আছে, আপনি কৈবর্তী অনেক। স্ট্যাবিলিটি মানে কি? স্ট্যাবিলিটি মানে কি ডিসেন্ট ভয়েসকে ভয়েস রেজ করতে না দেয়া, অপোজিশনকে পলিটিক্যাল স্পেস না দেয়া, মানে যে অভিযোগগুলো অপোজিশন বা পলিটিক্যাল অ্যানালিস্টরা করে থাকেন সেটা না? আপনি কি বলবেন? এই যে আমি পার্সোনালি বলতে চাই না, আমি মানে আমি ডাকসুর বিপিকে আমি অ্যাপ্রিশিয়েট করি। কবরের নীরবতাকে তো নীরবতা বলা যাবে না। আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে উনি তো যখন স্বাধীনতার ডাক দিল, হি ওয়াজ 25শে মার্চের রাতে ওনাকে অ্যারেস্ট করা হলো। উনি যদি পালিয়ে যেতেন, এটা আর একটা হয়ে যেত, বায়োফ্রাইম ইয়ার, এই যে এই সাউথ আমেরিকা ওইদিকে, এবং এটা ন্যানসল আর সরি যে ইয়াসির আরাফাত নিজের দেশে উনি পরবাসী ছিল, ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতার ডিক্লারটা এখান থেকে পালিয়ে যেতেন, সিনারি অন্য যেতে হতো, উনি তো ডিক্লার করছেন স্বাধীনতা, ঠিক আছে না। এবং ইলেকশনে আপনার কিন্তু আসতে হবে। আপনি আমেরিকাতে বসে থাকবেন, ইংল্যান্ডে বসে থাকবেন, ইলেকশনের চ্যালেঞ্জ দেবেন না, তাহলে আপনি তো পেছনের দরজা দেয়া এসে পারতেন। আমি আসছি আবার ওই যে আপনার কাছে আমার বাংলাদেশ ভারত সম্পর্ক বা ভারতের সম্পর্কে যে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, আপনি মনে থাকা উচিত 2003 বা 4 সালে, আমার এক্সাক্ট ইয়ারটা মনে নাই, বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি ভারত সফর করে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করছে, আমরা দেখলাম যে আপনি যে গেলেন গঙ্গার পানির কি খবর, উনি বলে আমি তো ভুলে গিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভুলে যায় না, টাইম এন্ড এগেইন বারে বারে উনি যাচ্ছেন। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশ, আপনি আমাদের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য ওনারা আমাদেরকে ইন্ডিয়া দিতেন, ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার, এবং ভারতের জনগণ যদি এগিয়ে না আসতেন, আমরা তো 9 মাসে যুদ্ধে জিততে পারতাম কিনা জানি না। আমরা এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। বঙ্গবন্ধু বলছিলেন, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, সকলের সহিত বন্ধুত্ব, শত্রুতা কারোর সহিত নয়। এবং বঙ্গবন্ধু যখন বাংলাদেশে আসেন ইংল্যান্ড হয়ে 10ই জানুয়ারি আইসা বাংলাদেশে আসার আগে কি বলে বিমানবন্দরে কি বলে হ্যাঁ, বিমানবন্দরে নেমে তার প্রথম শিষ্টাচার, উনি দুই দেশের 2 রাষ্ট্রনায়ক, দুইজনের শিষ্টাচার বলে উনি ইন্দিরা গান্ধীর কাছে জানতে চাইল, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, বা আমি আমার দেশ থেকে তোমার সোলজার কখন উদ্ধার করবা। এটা তো নত যেন পররাষ্ট্রনীতি না। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা যে গেল আগে, উনি তো গঙ্গার জন্য আগে টিটি করছে। হ্যাঁ, টিটি কতটুকু পানি আসছে বা না আসছে সেই ব্যাপারে আপনারা কথা বলতে পারেন, উনি কিন্তু ভুলে যায় নাই। সেকেন্ডলি, এবার যে তিস্তার কথা আবার সে বলে আসছেন, তো নরেন্দ্র মোদী উনি বারে বারে বলতেছে এটা করবেন, কিন্তু ওনার যে স্টেটের একজন যে চিফ মিনিস্টার আছেন, পরের দিন দেখলাম পত্রিকায়, আপনারা আমাদের চেয়ে আরো ভালো জানেন মিডিয়া, উনি প্রটেস্ট করে বসলেন। আমার দেখার কথা না, মমতা ব্যানার্জি বাংলাদেশে দেখার কথা না, কিন্তু মমতা ব্যানার্জি একটা থ্রেট করছে আলটিমেটলি যে পানি ভাগাভাগি করা যাবে না। আমরা আশাবাদী বঙ্গবন্ধুর কন্যা যে দেশপ্রেমে বিশ্বাস করে, তার নেতৃত্বে সকল ন্যায্য হিস্সা আসছে, আস্তে আস্তে পানির এটা সমাধান হবে। জি, মিস্টার নুরুল হক। না, আমি ভাইয়ের অনেক কথা শুনলাম মনোযোগ সহকারে। তো আমি যে সংকটকে চিহ্নিত করেছি, বা আমি মনে করি এবং আরো অনেকে মনে করে যে আমাদের এই রাজনৈতিক সংকটটা থেকে আমাদের অর্থনৈতিক সংকট শুরু হয়েছে,
অর্থনৈতিক সংকট, আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং সর্বোপরি এখন ঠেকেছে সেটা সার্বভৌমত্বের একটা সংকটের জায়গায়। অর্থনৈতিক বিষয়ে আজকে কি সেটা তো আর এখন অস্বীকার করা ওয়ে নেই। সরকার এতদিন স্বীকার না করলেও যে 48 বিলিয়নের রিজার্ভ নিয়ে খুব অহংকার করত, গালগপ্প করতো, এখন সেটা 12 বিলিয়ন এসে ঠেকেছে। জুনের হিসাবের পরে আপনার 2 মাসের আমদানির ব্যয় নিশ্চিত করতে পারবে কিনা সেই জায়গায় গিয়ে ঠেকবে। এবং আমাদের এই সরকার যখন ক্ষমতায় এসেছিল 2008-এ, তখন ঋণ খেলাপি ছিল 23,000 কোটি টাকা। সেইটা এখন বেড়ে অ্যাভারেজ হচ্ছে 5.5 লাখ কোটি টাকার মতো সেটা মোটামুটি। এবং আপনার এই সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের কথা যদি আমরা যাই, দেখেন প্রধানমন্ত্রীর প্রতি বয়োজ্যেষ্ঠ নারী, রাষ্ট্রের একাধিকবারের প্রধানমন্ত্রী, আমার ফুল রেসপেক্ট আছে। কিন্তু এই একজন সচেতন মানুষ হিসেবে আমার খুব আক্ষেপ হয়, মাঝে মাঝে নিজের রাগ হয় যে একটা দেশের প্রধানমন্ত্রী কথা বলবেন, তিনি তো কারো প্রতি বিদ্বেষ নিয়ে বিরূপ মন্তব্য করতে পারেন না। প্রধানমন্ত্রীর এই পর্যন্ত মিনিমাম 10টা সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে চুবাতে চান, এমনকি ভারতের সমালোচনা করলে তারা পাকিস্তানের দালাল। আজকে স্বাধীন হয়েছে দেশ আজকে 53 বছর, তাহলে যেই শিশুর বয়স 71-এ 10 বছর ছিল, তার বয়স এখন 63 বছর। তাহলে এই 60 কিংবা 63 বছর পর্যন্ত এই পরিপূর্ণ জেনারেশনের মানুষগুলো কেউ কি স্বাধীনতা বিরোধী আছে? তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন একটা ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড পলিসিতে খেলেন, জাতিকে বিভক্ত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনা, ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনার সাথে আমি ফুললি একমত। আমি কিন্তু পদ্মা সেতুর ক্রিটিসিজম করেছি ওইটুকু যে সঠিক প্ল্যান ছিল কিনা। পদ্মা সেতু করছে সেটা আমিও প্রাউড ফিল করি, বাংলাদেশের এটা একটা গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার, আমি একমত। কিন্তু এটা করতে গিয়ে অন্যান্য যে ক্ষতি হয়েছে সেটা পরিপূর্ণ একটা মেজারমেন্ট বা ব্যবস্থাপনা করা হয় নাই। ভারতের সাথে এই চুক্তি বা মুক্তিযুদ্ধের কথা আপনারা বলছেন, বঙ্গবন্ধুর মতো নেতা বাংলাদেশে এই গত 50 বছরে কেউ হয় নাই, আগামী 50 বছরেও কেউ হবে কিনা সেটা আমাদের সন্দেহ আছে। সুতরাং বঙ্গবন্ধুর প্রশ্নে আমাদের ফুল রেসপেক্ট আছে। কিন্তু বঙ্গবন্ধু কি আপনার ধরেন চোখ গরম করে ইন্দিরা গান্ধীকে বলেছে যে আপনি সৈন্য নিয়ে যাবেন, আর ইন্দিরা গান্ধী নিয়ে গেছে? বঙ্গবন্ধুর কিংবা বাংলাদেশের সেই সক্ষমতা ছিল ইন্ডিয়াকে ধাক্কা দিয়ে সৈন্য প্রত্যাহার করা? আপনার নিশ্চয়ই প্রত্যাহার করা। মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট বলেছে যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পূর্বে ভারতের সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক রাজনীতির একটা চাপ ছিল। এই যে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ, ভারত যেটুকুই করেছে, বাংলাদেশের যে ভারতে আপনার এই যে 1 কোটি শরণার্থী ছিল, আপনি কি জানেন সেই শরণার্থী শিবিরে সহায়তার বড় একটা অংশ বিয়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র? তো ভারত আমাদেরকে তারপর আশ্রয় দিয়েছে, আমরা কৃতজ্ঞ। আমি বলছি ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, আমাদের সরাসরি সশস্ত্র যুদ্ধ করেছে, ফুল রেসপেক্ট। আজীবন তাদের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক মেনটেন করব। একই সাথে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আপনার সীমান্তবর্তী দেশের সাথে আপনার নিরাপত্তার জন্য পলিসিটা কি হবে সেটা একটা জাতীয় স্বার্থ। বাংলাদেশের ভারত প্রশ্নে সেই ধরনের কোনো অবস্থান আছে? এই যে আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এই লাগাতার ক্ষমতায় থাকার ফলে কি হয়েছে দেখেন, দেশের ক্ষতিটা কি হয়েছে। 10 সালে প্রথম তারা এই স্থল ট্রানজিট দেওয়ার চুক্তি করে, যার ফলে 11 সাল থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতের ত্রিপুরার ওইদিকে পণ্য পরিবহন শুরু হয়, মানে বাংলাদেশের মধ্যে দিয়ে অ্যাক্সেস পাওয়া শুরু করে 11 সালে গিয়েছে। 18 সালে এসে আবার তারা নিয়েছে কি, তারা নিয়েছে স্থল এবং নৌ ট্রানজিট, মংলা চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে, সিলেটের তামাবিল ডাউকি এই অঞ্চলের সড়ক ব্যবহার করে ভারতের এই আপনার পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহন। সেখানে ট্রাকের মধ্যে কি যাবে, বালু না অস্ত্র না গোলা বারুদ, বাংলাদেশ চেক করতে পারবে না, চুক্তি নেই। এখন আবার সবচেয়ে ভয়ঙ্কর, এটা কোনো দেশপ্রেমিক মানুষ পারে না। আপনি প্রধানমন্ত্রীকে দেশপ্রেমিক বলছেন, আমি কিন্তু বলেছি প্রথম বয়োজ্যেষ্ঠ নারী বঙ্গবন্ধুর কন্যা, তার প্রতি আমার ফুল রেসপেক্ট আছে। এটা আপনি কেন আমি বলছি না না, দেখেন এই যে রেল, আমি শেষ করি তারপর আপনি বলেন। আমি শেষ করি, আমি বড় ভাই মানুষ, আমি শেষ করি তারপর আপনি বলবেন। আমি শুনে রেল ট্রানজিটের কথা বলছেন, এইভাবে একটা দেশের মধ্যে দিয়ে আরেকটা দেশকে বুক চিরে রেল ট্রানজিট দিব, এবং এইটা একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কতটুকু বিপন্ন করছে। আবার যৌথ স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশে কি হয় সেটা তদারকি করবে ভারত। বাংলাদেশ কি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা পারে? আপনি পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসেন, একটা সেনসিটিভ আপনার স্থাপনা,
যেই স্থাপনা পারমাণবিক বিক্রিয়া, নিশ্চয়ই আপনারা জানেন, এটা বলে যে চেইন বিক্রিয়ার মতো, একটা পরমাণু ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, যদি একটা দুর্ঘটনা ঘটে এরকমের পরিস্থিতি সৃষ্টি হবে। সেই স্থাপনার সিকিউরিটি অ্যান্ড সেফটি মেনটেনেন্সের দায়িত্ব হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির। ইন্ডিয়া আমাদের বন্ধু, কিন্তু এই ইন্ডিয়া যেভাবে সীমান্তে প্রতি বছর আপনার মানুষ মারে, এইটা পৃথিবীর কোন দেশের সীমান্তে এভাবে মরে। এই যে 54টি নদীর পানির অভাবে আমাদের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত, পৃথিবীর কোন দেশে। আমাকে একটু কথা বলতে দিন। আপনি বলেন শিষ্টাচারের প্রশ্ন দিতে চলেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি হিউম্যান বিং, উনি কোনো সুপারম্যান না। অবশ্যই ওনার মধ্যে আপনার যেমন রাগ, খুব, ক্রোধ আছে, ওনার মধ্যে কিন্তু রাগ, খুব, ক্রোধ আছে। কিন্তু আপনি দেখেন 75 আমি বই প্রকাশ করতে পারলে সাংবিধানিক পদ থেকে তিনি আবার পারবেন না। তিনি আমি বলছি রাগ এবং ক্রোধের বশবর্তী হয়ে কিছু করবেন না। রাগ, ক্রোধ একটা হিউম্যান বিং স্টেটমেন্ট হিসেবে উনি কি করেছেন আপনি এটা আমি কম্পেয়ার করি না। বিকজ বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা রাজনৈতিক দীর্ঘ পরিক্রমার মধ্যে দিয়ে আসছে। উনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করছে, ইডেন কলেজের ভিপি ছিল। বঙ্গবন্ধুর মেয়ে হয়ে যেন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেটা করে নাই উনি তার নিজের যোগ্যতা আছে। ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগের ছাত্র। রব ভাইরা বেঁচে আছে। আমাকে কথা বলতেন, রব ভাইদের কথা বললে তো এখন হবে না। রব ভাইয়ের কাছে আমি আবারও শুনেছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এখন শুনে না পাওয়ার বেদনা অনেক কষ্টের। ওনারা যে কোনো কারণে ওনারা মন্ত্রী হইতে চান, বুঝছেন ঘটনা। আমি সেই দিকে যান না, রব ভাইদের কথা বললেন না। তারা সময়ে রব, অসময়ে সরব, সময়ে নীরব, এই আসাম রবদের কথা বললেন না। ওনাদের প্রতি শ্রদ্ধা আছে, ওনারা জাতির নিউক্লিয়াস ছিলেন, কিন্তু সেই জায়গাটায় নাই। দেশকে পার্টিজান করছে ওনারা। জিয়াউর রহমান, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। এবং জিয়াউর রহমান যদি বলতো যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য করাপ্ট পলিটিশিয়ানস, সেখানে যদি ওনারা গিয়া বাহবা দিতেন, কোনো কথা ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি বলছেন, উনি খুব কথা বক্তব্য শুনছেন, একজন নোবেল লরিয়েট। নোবেল লরিয়েট কি দেশের টাকা, শুনেন আমার বন্ধুরা সেখানে চাকরি করতেন, আই টেল ইউ অনেস্টলি, ডোন্ট বি ওয়ান সাইডেড হবেন না। নো, এটা গ্রামীণ ব্যাংক ছিল একটা কাবলিওয়াদের সুদের মতো, বুঝছেন, হাইয়েস্ট রেট অফ সুদ। আপনি গ্রামের মানুষের সুদ দেওয়ার নামে কাবলিওরা যেভাবে ধরে নিত ছাগল, গরু টরু, এইভাবে নিয়েছে। আর উনি টাকা পাচার করলে ওনার কি বিচার হবে না? অবশ্যই। এক, সেকেন্ডলি উনি, আপনি যে বলছেন মার্কিন ওই যে খালেদা শেখ হাসিনা শিষ্টাচার নাই, তাকে গ্রেনেড হামলা মেরে ফেলতেছিল শুনে একটা মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা। বাংলাদেশে তো সেকেন্ড মেনু, নিশ্চয়ই নিন্দনীয় ঘটনা, আমরা অবশ্যই নিশ্চয়ই নিন্দনীয় না। আপনারা তো এখানে জজবের নাটক অনেকে ঘটাইছিল, আপনি দল করেন, আমি এই জন্য বলি না, আপনি তার পক্ষে সাফাই করেন, সেই ঘটনা অবশ্যই নিন্দা জানাবো আমরা। আব্বে ভাই, এটা হচ্ছে ব্রুটাল কিলিং। 75-এর পরে রাষ্ট্রে হত্যাকাণ্ড হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর হত্যা করছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছে, জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছে, ফিলিপাইনের বেগিনো একুনোকে হত্যা করা হয়েছে, শ্রীলঙ্কার শ্রীমাবু বন্দরনায়ককে হত্যা করা হয়েছে, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর হত্যা করা হয়েছে, বুঝছেন, ইভেন রাজীব গান্ধীর হত্যা করা হয়েছে। সকল হত্যার বিচার হয়েছে। বাংলাদেশে বঙ্গবন্ধু জন্ম হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমাদের সাহস এবং কি বলে আমাদের স্বপ্নের ঠিকানা। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। আপনি স্বীকার করেন না করে, আপনি বঙ্গবন্ধুকে মেরে ফেলছেন, তাদেরকে ইন্ডিমনিটি দিলেন। কারা দিল? জিয়ার মোস্তাকই তো দিল, বলেন। তারপরে কোকো মারা যাওয়ার পরে আপনি কি শিষ্টাচার বলবেন না? কোকো মারা যাওয়ার পথে গ্রেনেড হামলার পরে মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বারে 19 বার তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। উনি এরপরে সব কিছু ভুলে, উনি তো খালেদা জিয়ার গুলশানে বাসায় গেছিল, ওনাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। আপনি এটা কি শিষ্টাচার বলবেন না? বিএনপির অফিস, মানে সেখানে খালেদা জিয়া থাকতেন। আপনি এটা বলেন, আপনি এই জায়গায় কি শিষ্টাচার কথা বলবেন? বঙ্গবন্ধুর কন্যা বলছে, আমি 1 ইঞ্চি জায়গা, বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা আমি বহিঃশত্রুর কাছে আমি দিব না। আপনি বলেন, আপনি মাইন্ড করেন না। আমি জোহর লোকালের ছাত্র ভাই, সবই দিয়ে দিচ্ছেন, দেশের অবাধ চলাচল, যদি ইয়ারে দিতে পারেন কানেকশন, আপনি স্মার্ট ছেলে এই যুগের, আপনি তো ভিশনারি হবেন। আপনি যদি অ্যানালগের কথা বলছেন, আপনি যদি ব্যাক ট্রেন্ড, মানে গো ব্যাক বাংলাদেশ হবেন। এই দিয়ে আমরা কি পেলাম? এই যে এত ট্রানজিট, কি বলেন দেখেন, আমরা কি পেলাম? আপনি কি পেলেন দেখেন, স্ট্যাটিস্টিক্যাল দেখেন, আপনি দেবেন, নিবেন আর দেবেন। আমরা কি পাইলাম? এই আপনি দেখেন কি পাইলেন, আপনি কি পাইলেন দেখেন। আপনি আমার এলাকাতে তো গেছে, কই এখন পর্যন্ত কোনো ট্রাক যাচ্ছে না তো।
যাবে। মাননীয় আমাকে একটু বলতে দেন মাননীয় প্রধানমন্ত্রী আশুগঞ্জকে পোর্ট অফ কল ডিক্লেয়ার করছে, আমার এলাকা। পোর্ট অফ কল ডিক্লেয়ার করা মানে এটার জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্ব বেড়ে গেছে, বুঝছেন? এখানে ট্রান্সশিপমেন্ট, আপনি নৌবন্দর, আপনি যদি ইয়ারে দিতে পারেন, বি স্মার্ট, বি ইনোভেটিভ, আপনি যদি ইয়ারে কানেকশন থাকতে পারে, আপনি যদি পানি দিয়ে কানেকশন থাকতে পারে, আপনি সারা ওয়ার্ল্ডে এখন গ্লোবাল ভিলেজ, আপনি এখানে দিলে প্রবলেমটা কি? আপনি স্বাধীনতা, আপনি যেখানে স্বাধীনতা তো এসে কি বলে চেতনার ব্যাপার, স্বাধীনতা তো চেতনার ব্যাপার। আপনি কি এখন কি ইচ্ছা করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী ভারসাম্যের পররাষ্ট্রনীতি দেখাইতেছেন ইন্ডিয়াকে এইরকম বোধহয় পৃথিবীর ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে ভারসাম্য। আমার পাশের চায়নার সাথে যদি আপনি সম্পর্ক ভালো না থাকেন, আপনি ইলিউশনে থাকে অনেক জিনিস, প্র্যাকটিক্যাল অনেক কষ্টের ব্যাপার। আপনার পাশের বাড়ি যদি শক্তিশালী থাকে তার সাথে খাতির করে চলতে হবে, তার সাথে লড়াই করে আপনি পারবেন না। এবং এখানে আপনি এখানে প্র্যাকটিক্যাল, আমরা কি নেপাল ভুটানের জন্য 18 কিলোমিটার করিডোর ভারত থেকে 76 সাল থেকে আলোচনা আদায় করতে পারছি? আপনি বলছেন জিয়াউর রহমানের সময় মিয়ানমারের লোকজন পাঠাইছে, শেখ হাসিনা পারে নাই। শেখ হাসান মানবতার 99তেও পারছে, মানবতার নেত্রী, ওনাদেরকে আসতে দিছে। সে জাতি এবং আন্তর্জাতিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লবিং করছেন ওদেরকে ফেরত পাঠাবার জন্য। আপনি যে বন্ধু রাষ্ট্র ভারতকে আমেরিকার কথা বলেন, ভারতকে আপনি রোহিঙ্গা প্রত্যাশার সমর্থন দিচ্ছে। আমি বন্ধু রাষ্ট্র ভারতকে সমর্থন, জাতিসংঘে ভেটো দিচ্ছে। আপনার একটা ভুল কথা বলি, আমেরিকা 71 সালে আমাদেরকে সাহায্য করে নাই, বরং আমাদের বিরুদ্ধে 71 সালে তারা সপ্তম নম্বর পড়েছে। শরণার্থীর ক্যাম্পে যেটা করছে ভারতে বা আমেরিকার জনগণ তখন আমাদের পক্ষে ছিল। জর্জ হ্যারিসন, কনসার্ট ফর বাংলাদেশ হইছে, জর্জ হ্যারিসন আমেরিকাতে থেকে আমাদের পক্ষে, মানবতার পক্ষে জেনোসাইডের বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু আমেরিকার রাষ্ট্র ব্যবস্থা প্রধান তখন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের পক্ষে ছিল না, চায়না আমাদের পক্ষে ছিল না। আপনি বলতে পারেন আমাদের সপ্তম নৌবহর পাঠাচ্ছিল আমাদের স্বাধীনতাকে মানে মুক্তিযুদ্ধের জন্য। হ্যাঁ, এবং সেখানে রাশিয়া ইন্ডিয়া যদি আপনি না আগায় আসতেন, আপনি স্বাধীনতা, আপনি একজন স্বাধীন নাগরিক, আমি আসছি আবার আপনার কাছে। আমরা অন্য আরো কিছু প্রসঙ্গ তুলেছিলাম যেগুলো কারাপশন রিলেটেড এবং র্যাম্পেন্ট কারাপশন বা অলিগার্সদেরকে। হ্যাঁ, আমি সেখানে আসতে চাচ্ছিলাম যে যেমন আপনার ধরেন ভাই যেটা বলে যে আইনের শাসন আছে, সংকট সব আমলেই ছিল, এটা ঠিক। কিন্তু আইনের শাসন আপনি বলেন, এখানে আমার কোট করা ঠিক হবে কিনা জানি না, এই যে নারায়ণগঞ্জে যে 7 মার্ডার র্যাবরা ছিল, অনেক কর্নেল রেঞ্জ ছিল, মেজর রেঞ্জ ছিল, ওকে, আর দে আনটাচ। ওকে, সেটা ওকে, আমাকে নূর আমাকে একটু বলতে দেন। না না, দুই একটা জাস্টিফাই করতে পারবেন না আপনি। বেনজির সাহেবের সাথে কথা আসতেছে, গভর্নমেন্ট কি বেনজির সেটাই আমি বলতেছি। আপনি বলেন এই যে বেনজির সাহেবের একবারে 697 বিঘা, বেনজিরের 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল, 697 বিঘা জমির মালিক, গুলশানের মতো জায়গায় আপনার 4টা ফ্ল্যাট এবং বিভিন্ন জায়গায় প্লট। এই যে দুর্নীতিগুলো বের হয়ে আসলো, এটাকে দুদক খুঁজে বের করছে? দুদক তো একটা স্বাধীন সংস্থা, সরকারে কেউ বের করছে? একটা পত্রিকা বের করছে। কেউ বলে যে পত্রিকার সাথে তার ঝামেলা ছিল সেই জন্য, যাই হোক ওই পত্রিকা বের করছে। তারপরে আপনি এই মতিউর আলোচিত কাণ্ড, এই মতিউরকে কি সরকার খুঁজে বের করছে? সরকারের আইন, সরকারের দুদক, মানবাধিকার কমিশন, অমুক তমুক কেউ বের করছে? ছাগল বের করিয়া দিয়েছে। আমি সেটা বললাম, কিন্তু আমার কোশ্চেন সরকারের তো ক্রেডিট না, অবভিয়াসলি ক্রেডিট আছে। আপনি সরকার কিন্তু এখানে নির্লিপ্ত না। আপনি শুনেন, তারপরে বলেন জেনারেল আজিজ সাহেবের কথা ধরেন। 2021 সালে আল জাজিরার মতো একটা ইন্টারন্যাশনাল আপনার গণমাধ্যম রিপোর্ট করে দেখালো যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, সেখানে কিভাবে এই একটা দুর্বৃত্ত গ্যাং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, তার খুনি ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমতায় মৌকুব করিয়েছে, পাসপোর্ট পরিবর্তন করেছে। সে সময় জেনারেল আজিজ সাহেব ক্ষমতায় ছিল। কোন একটা গণমাধ্যমে ওইভাবে বিস্তর স্টোরি লিখতে, মানে আজকে যেভাবে সিরিজ লিখছে, সরকার কি আজিজ সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? এই ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, ভাই আপনার বলেন, আমারটা শুনে তারপরে একটা রিপ্লাই দেন প্রয়োজন। আসাদুজ্জামান মিয়া সাবেক কমিশনার ছিল, তার যে এই যে অবৈধ সম্পদের ফিরিস্তি যে বের হয়ে আসতেছিল, সেটার তথ্য দেওয়ার কারণে 3 জন পুলিশের চাকরি গেছে। আপনি কি সেটা জানেন? ওবায়দুল কাদের সাহেব নিশ্চয় অনেক সিনিয়র পলিটিশিয়ান, আমরা রেসপেক্ট করব, কিন্তু তিনি যে স্টেটমেন্টগুলো দিয়েছেন
প্রকারান্তে পুলিশের এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যে পুলিশকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বানানোর চেষ্টা করা হচ্ছে, সরকারকে দুর্নীতিগ্রস্ত দেখিয়ে আর একটা 111 ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এই সরকারের দুর্নীতির রিপোর্ট 2021 সালে ধরেন সরকার ভালোর জন্য করেছে, টিআইবি একটা রিপোর্ট করে দেখিয়েছিল যে এই যারা সেবা নিতে যায় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের মধ্যে 74% লোক দুর্নীতি ঘুষ ছাড়া সেবা পায় না। আমাদের ওবায়দুল কাদের সাহেব সিনিয়র রাজনীতিবিদ, তাকে অনেকে যখন সে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিল অনেকে ফাটাকৃষ্ট মন্ত্রী বলেছিল যে এই বাসে যায়, এই ওখানে যায়, তো তার তৎপরতায় কিছু কাজ হচ্ছিল ভালো। এই তার বিআরটিএতে, তার মন্ত্রণালয়ের অধীনের বিআরটিএর 68% লোক দুর্নীতির শিকার হয় 21 সালের রিপোর্ট। সরকার কি এটা সংশোধন করেছে? এই যে একটা সংস্থার রিপোর্ট আমলে নিয়ে, ওকে পুলিশ যদি ভালো সার্ভিস দেয় সরকারের সুনাম, বিআরটিএ ভালো সার্ভিস দিলে সরকারের সুনাম, পাসপোর্ট নিতে গিয়ে 63% মানুষ হয়রানি ঘুষ দিতে হয়, এগুলো সরকার কি করেছে? সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে বরঞ্চ গণমাধ্যমকে সরকার প্রতিপক্ষ হিসেবে ভেবে অনেক গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, অনেক সাংবাদিককে দেশ থেকে বিতাড়িত করেছে। তো আপনি কিভাবে বলেন যে সরকার ব্যবস্থা নিচ্ছে, দেশে আইনের শাসন আছে? সাংবাদিক হুমায়ুন কবির বালো, সাংবাদিক প্রণব শাহ, সাংবাদিক মমতাজ উদ্দিন, অনেক সাংবাদিকরা হত্যা করেছে। শুনেন ঘটনা, আপনি এটা কি বলেন ভাই? আপনি নূর, আমি তো মনে করেছিলাম আপনি অসত্য কথা বলেন, আপনি বলেন রেফারেন্স টানেন। আপনি আইনের শাসন যদি না থাকতো এখানে আপনি কথা বলতে পারতেন? এক সেকেন্ড না না, আপনি কথা বলতে পারতেন না, না আপনি কথা বলতে পারতেন। আপনি ইয়াতে যান, ওই যে গালফ কান্ট্রি গুলা যান, কথা বলতেন। আমি রাজতন্ত্র না, ডেমোক্রেটিক দেশ। আপনি বেনজিরের ঘটনা যে বিভাসছে, বেনজিরকে এসকেপ করছেন, তারপরে মতিউরকে আমরা এসকেপ করতেছি। কি করছে? তাদেরকে গ্রেফতার করছে এখন পর্যন্ত? আপনাকে গ্রেফতার করার জন্য গভর্নমেন্ট মেশিনারি তো ট্রাই করতেছে, আপনাকে সময় দিতে হবে। আমি যদি এখান থেকে বের হই, আমি এখান থেকে বের হইলে আমাকে তাৎক্ষণিক তো ধরবে না। আমি যদি কোনো আমাকে কথা বলতেন না, স্টোরি হইলে ধরবে কেন? আপনার বিরুদ্ধে তো অনেক স্টোরি আছে, আপনার বিরুদ্ধে পার্সোনাল নেবেন না। না, হ্যাঁ অনেক শত শত কোটি টাকার স্টোরি আছে। তার মানে তো গভর্নমেন্ট এক মিনিট গণমাধ্যমে এসেছে বিপিনুরের এই প্রপার্টি আছে। ডেফিনেটলি আপনার বন্ধু, আপনার বড় ভাই, একজন সজ্জন রাজনীতিবিদ, ডক্টর এস.এম. কিবরিয়ার ছেলে ডক্টর রাজা কিবরিয়া আপনার বিরুদ্ধে লিটারেলি আনছে, বাট এজ এ সিটিজেন আপনার বিরুদ্ধে আনতে পারেন, আউট অফ জেলাসি আনতে পারেন। আপনি তাকে হয়তো তার নেতৃত্ব চুজ করতেছেন, নেতৃত্বের পয়েন্ট অফ ভিউতে আপনার সাথে তার কলাইড থাকতে পারে, কনফ্রন্টেশন থাকতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কি বা এই দেশের সরকারকে আপনি ধরছে যে এতটুকু করতে আপনি ধরতে পারতো? সেখানে আইনের শাসন লক্ষণ না এটা। সেকেন্ডলি হলো আপনি বেনজির অথবা তারা যদি অন্যায় করে থাকে, তারা রাষ্ট্রের উপরে কেউ না, তার দে আর নট অ্যাবাভ ল। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে কিন্তু দিচ্ছে না, কি বলে এটা, ইন্ডিমনিটি দিচ্ছে না। আপনি এই যে পুলিশের কথা বলেন, পুলিশ এই যে রাকিবুল হুদারা কমিশনার ছিল চিটাগাং, মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী, তাকে লক্ষ্য করে গুলি করছে, 19 জন চিটাগাঙে মারা গেছিল। কই তখন তো তাদেরকে ধরা হয় নাই। 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে নিয়ে আসছে। আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেন, 10 ট্রাক অস্ত্র ধরা গেছে। যদি একটা সার্জেন্ট বা একটা পুলিশ যদি না, তো মানুষ জানতো না। এটা আজকে নতুন কিছু না। তো আপনাকে চিন্তা করতে হবে, বিইং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড নট ইউ আর দ্য স্টুডেন্ট অনলি, ইউ আর দ্য লিডার অফ দ্যাট কি বলে হাইয়েস্ট মানে ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ঢাকা ইউনিভার্সিটির আপনি সর্বোচ্চ নেতা। সেখানে আপনাকে মানে কনসেনসাস আনতে হবে যে এইগুলোর বিরুদ্ধে আমরা সুচ্চার কিনা। আপনি ডোন্ট ব্লেম শেখ হাসিনা অ্যান্ড ডোন্ট ব্লেম ইকুয়ালি টু আদার্স। আপনি সত্য কথাটা বলার চেষ্টা করেন। আপনি রাকিবুল হুদারে কি তখন কিছু করা হয়েছিল বলেন? তারপরে যে খালেদা জিয়ার সময় আপনি পলিটিক্যাল কথা বলেন, 15 ফেব্রুয়ারি নির্বাচন 1996 সালে, বঙ্গবন্ধুর সেলফ কনফেসড কিলার, আত্মস্বীকৃত খুনি, রাশিয়া খুনি খন্দকার রশিদ বানাইছিল বিরোধী দলের নেতা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কিভাবে ইলেকশন হয়েছিল, আপনি সব জানেন এটা। বঙ্গবন্ধুকে শুনেন, তারপরে আপনি কি বলেন, দেশের যারা ব্যাংকের হলমার্কের যে দিছে, পিকে হালদারের ঘটনা আসছে, কি শাস্তির আওতায় আনা হয় নাই? ব্যাংকের এক ম্যানেজার জেলখানাতে মারা গেছে, আনা হয় নাই? আইনের আওতায় আনা হয়েছে। আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে
বিচার ব্যবস্থা করতে, So, আপনি তো কোর্ট মার্শাল করতে পারেন না, ফাইনাল আপনি তো রাউন্ড, সামারি ট্রায়াল করতে পারেন না যে নূরের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে তারা ফাঁসি দিয়ে দেন। ধন্যবাদ। ফাইনাল রাউন্ড, নূর, জাস্ট কনক্লুডিং রিমার্কস। না, আমি Four, five যে minutes. কথাগুলো বলছি অনেকগুলো ইনসিডেন্ট যে একটাও সরকার স্বপ্নদিত হয়ে ব্যবস্থা নেয়। এসালমের $1 বিলিয়ন ডেইলি স্টেশন অন্যান্য পত্রপত্রিকায় লিড নিউজ হলেও কোর্ট পর্যন্ত সেটা খারিজ করে দিয়েছে। কোর্টের হচ্ছে এই বিচার ব্যবস্থার নমুনা। আপনার এই যে আপনার ব্যাংকগুলো থেকে যে ঋণের যে ঘটনাগুলো আসছে, কারো বিরুদ্ধে কি এখন পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে? শেয়ার বাজার ব্যাংকের বিরুদ্ধে আজিজ আর ব্যাংকের যে বাচ্চু ব্যবস্থা নেওয়া হয়েছে? বেসিক ব্যাংকের আজিজ জেলে আছে, বাচ্চু সব জেলে আছে বেসিক ব্যাংকে। আব্দুস সুবহান গোলাপের আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিষ্ঠান নিউজ করেছে যে 9টা প্রপার্টি যুক্তরাষ্ট্রে, এখনো তিনি প্রধানমন্ত্রীর পাশে পাশে ঘুরে বেড়ান। ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি ইন্ডিয়ার সর্বশেষ যেটা বলেন 7 সিস্টার্সের কথা, 10টা কষ্টের কথা, ইন্ডিয়ার 7 সিস্টার্সকে সুরক্ষা দেওয়া বাংলাদেশের উচিত। একই সাথে ইন্ডিয়ারও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষা দেওয়া উচিত। কিন্তু ইন্ডিয়া যে মুক্তিযুদ্ধের পরপর থেকে যে 7 সিস্টার্সে সশস্ত্র গ্রুপকে অস্ত্র দিয়ে প্রমোট করছে, মিজোরাম মণিপুরে ট্রেনিং দিচ্ছে, এটা ইন্ডিয়া কেন করবে? এটা নিয়ে কখনো কোনো সরকার মুরদ নিয়ে ইন্ডিয়াকে একটা প্রতিবাদ জানাতে পেরেছে? কিন্তু এখন কিন্তু জিল্লু ভাই ভালো জানবেন, সর্বশেষ যে আপনি কথা আপনি আমার মনে হয় দেখেন, আমরা ওই এখন ইতিহাসে যদি পড়ে থাকি যে আপনার আওয়ামী লীগের আমলে 5,000 কোটি টাকা লুটপাট হয়েছে, বিএনপির আমলে 3,000 কোটি টাকা। একটা অপরাধকে দিয়ে, অন্যায়কে দিয়ে আরেকটা অন্যায় বা অপরাধকে জাস্টিফাই করা সভ্য কোনো সমাজের মানুষ করতে পারে বলে আমার মনে হয় না। তো আমাদের কথা আমরা সামনে এগুতে চাই। তো সামনে এগুনোর জন্য আপনি যেটা বলেছেন এটা ঠিক যে সংকট আছে, সংকট উত্তরণের পথ খুঁজতে হবে। এই সরকার এই গত 14, 18, 24 যেই নির্বাচন করেছে একেবারে 3টা ভুয়া নির্বাচন। সরকার ক্ষমতায় থাকার জন্য একটা প্ল্যান নির্বাচন করবে, এখানে বিরোধী দল যে বৈধতা দেবে, কেন দিবে? যদি সরকার মনে করে যে আমাদের জাতীয় স্বার্থ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা দরকার, সেক্ষেত্রে সরকারকে আগে একটা নির্বাচনের প্রক্রিয়া ঠিক করতে হবে, যে বিরোধী দলের আস্থায় নিয়ে একটা নির্বাচনী প্রক্রিয়া ঠিক করে একটা নির্বাচনের আয়োজন করে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে। বাংলাদেশ যে জন্য স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধেও হয়েছে, গণতন্ত্রের জন্য, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদেরকে পরাধীন বানিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে আরেকটা সিকিম বানানোর জন্য একটা প্রচেষ্টা চলছে। এই দেশের মানুষ মেনে নেবে না। আমি আপনার সাথে এগ্রি করি না। আহ্বান জানাবো, আমি আপনাকে বলি, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু নির্বাচন দিন, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসুন, এবং এখন যে দেশকে দেউলিয়ার দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, এখনো দেশের সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় করে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এই সংকটের সমাধানের পথ খুঁজতে হবে। এবং সরকার যে অতীতে ভুল করেছে, সেই ভুলের জন্য আমরা আর পড়ে থাকতে চাই না, আমরা কাজ করতে চাই। সরকার এবং বিরোধী দল সবাই একসাথে সরকারের সিদ্ধান্তটা উদার মন মানসিকতা দেখাতে হবে। এবং প্রধানমন্ত্রী যেভাবে খুব প্রাউড ফিল করে বলেন আমি শেখ মুজিবের কন্যা, তো শেখ মুজিবের এরকম একজন মহৎ নেতার কন্যা হিসেবেই তো তার চ্যালেঞ্জ করা উচিত। ওকে, আমি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমি কেয়ারটেকার ইলেকশন দিয়েই আমি ক্ষমতায় আসবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। এই সাথে আপনি বলেন না এটা অনির্বাচিত সরকার, এই কেয়ারটেকার সরকার তো মাননীয় প্রধানমন্ত্রী 96-91 সালে আমরা কেয়ারটেকার সরকারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম প্রস্তাব, এবং কেয়ারটেকার সরকার আন্ডার 2টা ইলেকশন করেছে, এটা কি পার্মানেন্ট সলিউশন? এবং কেয়ারটেকারের কথা বলে তখন কিন্তু এই যে 111 সৃষ্টি হয়েছে, তখন 2 নেত্রী গ্রেপ্তার করছে। প্রথম আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে, তারপর বিরোধী তখন ছিল খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী, করেছেন। আপনি যে বলেন ওই সৃষ্টি করেছেন, এটা সিকিম বানানো হবে, বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকলে এ দেশ স্বাধীনই থাকবে। আমার কথা বলতে দেন ভাই, আমার কথা বলতে দেন প্লিজ। আপনি এই দেশ সিকিম হবে না, এই দেশ বঙ্গবন্ধুর ডাকে, একজন ব্যক্তির ডাকে স্বাধীন হয়েছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছে। এই দেশের পতাকা যতদিন পথ করে সারা বিশ্বে উঠবে, এই দেশের স্বাধীনতাকেও খড় দেবে না। আমরা সভরেন কান্ট্রি, বঙ্গবন্ধুর কন্যার হাতে দেশ নিরাপদ। আপনি মিজোরাম বলেন, এখন সেই টেন্স সিচুয়েশন নাই, আপনি আসামে সেই টেন্স সিচুয়েশন নাই, আপনি ত্রিপুরাতে টেন্স সিচুয়েশন নাই। আপনি ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে, কিন্তু ভারত আমাদের প্রভু নয়। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উনি বলে সকলে ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে উনি শুরু করেন, উনি বলে আমি রাষ্ট্রের প্রধান, আমি সেবক হয়ে কাজ করতে চাই। আপনি বলেন যে উনি যে কথাবার্তা বলে, আপনি কি ভুলে গেছেন খালেদা জিয়া একজন পুলিশ কনস্টেবলরে বলছিল এই বাড়ি কোথায়, বাড়ি গোপালগঞ্জ, নাম নিশানা মুছা দিব। এটা কি
উনি তুই বলতে আপনি পারেন একটা অন্যায় কি একটা অন্যায়কে আমি justify অন্যায় করবেন? জাজ করতেছি না তো। মাননীয় প্রধানমন্ত্রী তো কোকো মারা যাওয়ার পরে নিজে দেখতে গেছিল শ্বশুরে। আপনি জানেন আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিরোধী দলীয় নেত্রী, তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয় নাই। তার গাড়ির পেছনে আমাদের একটা গাড়ি ছিল, ওনার হাজবেন্ড ছিল তখন অ্যাটমিক এনার্জিতে চাকরি করতেন, উনি মানে মেম্বার ছিলেন তখন। আমরা ইয়েতে গেছিলাম মহাখালী, ক্যান্টনমেন্টে ভিড়তে আমাদের ঢুকতে দেওয়া নাই। একজন খালেদা জিয়া ক্যান্টনমেন্টে থাকতে দেয়, আরেকজন প্রধানমন্ত্রী সুদ নিয়েছেন তাকে ক্যান্টনমেন্ট থেকে না, বের আমরা করে। সুদ দেই না। এই হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী, তাদের চরিত্র ক্যান্টনমেন্টে ভালো। সুদ নেওয়ার ব্যাপার না। একজনে ঢুকতে দেবে না, আরেকজনে না তাকে বের ঢুকতে করে দেবে না। দিবে। আপনি বি প্র্যাকটিক্যাল এবং এটাই তো practical। না প্র্যাকটিক্যাল। উনার কি ওখানে কি জমিদার নাকি ক্যান্টনমেন্টে উনি না, থাকবেন? প্রধানমন্ত্রী তো নিজে না, বলেছেন উনি কি সেই নিজে- দিনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ক্যান্টনমেন্ট থেকে বের করে না দেব। ক্যান্টনমেন্টে থাকতে পারে প্রধানমন্ত্রী না। নিজে বলছেন ভাই। ক্যান্টনমেন্ট হলো সোলজারও আপনি কেন থাকবে। ছাপাই গেবেন? আমি তো প্রধানমন্ত্রী ছাপাই প্রেস কনফারেন্সে বলছেন। ডেফিনেটলি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখনো বক্তব্য আছে, না ইউটিউব পাবেন, তিনি ঠিক নিজে আছে, বলছেন। প্রধানমন্ত্রী বলবে নাকি? প্রধানমন্ত্রী কি সারা জীবন তাকে এলাও করবে বিরোধী দলের নেত্রী হিসেবে ক্যান্টনমেন্টে থাকবে? হ্যাঁ, কিন্তু এই আরেকজন কথা বাংলাদেশে একজন থাকতে পারবে না? প্রধানমন্ত্রী কি বলতে পারবে? না, প্রধানমন্ত্রীর ব্যাপার না তো, আইনের শাসনের কথা এটা। এটা তো আইনের শাসন। আইন দিয়ে তো আমি তাকে কথা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমি বাড়ি ভাড়া করে থাকতে পারি না। একটা সেনসিটিভ জোন, একটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউতে সেখানে বিরোধী দলের নেতা অথবা প্রধানমন্ত্রী সেখানে থাকা উচিত না। উনি থেকেছেন অনেক, সেই দিকে আমি যাচ্ছি না। আমি যেটা বলতে চাই, আপনি একটু আগান, একটু ব্রডলি চিন্তা করেন। আপনি কাকে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি জানেন না বেসিক ব্যাংকের যে টাকা চুরি করছে তার নামে কমপ্লেন এসে কি যে বাচ্চু জেলে আছেন? আপনি কি বলেন? এটা আইনের শাসন না, ব্যাংক রাফটি নতুন। আপনি বিএনপি সময় সাগর চুরিকে আপনি justify করতে বিএনপি পারবেন না। সময় 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, 5 বার। হাওয়া ভবনের সৃষ্টি হয়েছে, এখানে প্যারালেল কোন হাওয়া ভবন নাই। আপনি 2091 সাল সারা থেকে দেশেই হাওয়া ভবন না হয়েছে। না না সারা I don't দেশেই know, হাওয়া আপনি ভবন বললে হবে না, হয়েছে। আপনি বললে হবে না। আপনি আইএমএফ বলতেছে, আপনি বলতেছিলেন এটা শ্রীলঙ্কা হয়ে যাবে দেউলিয়া, আপনারা বলতেছিলেন এটা পাকিস্তান হয়ে যাবে দেউলিয়া, আপনারা না, আমরা বলতেছিলেন বলি না, এখন যাচ্ছি এখনো না আইএমএফ এ তৃতীয় ইনস্টলমেন্ট ছাড় করতেছে। কখন ছাড় করে? তারা যখন দেখেন প্ল্যান আছে, পলিসি আছে, ইকোনমিক স্ট্রেংথেন আছে, তাদের রিপেমেন্ট, তাদের আবার ফেরত দেওয়ার ক্যাপাসিটি আছে। এই কারণেই আইএমএফ আবার বাংলাদেশে তৃতীয়বারের মতো এই টাকা ছাড় দিচ্ছে। এটা আপনি অস্বীকার করার উপায় নাই। আপনি এই যে বাজেট করছে, আপনি সামাজিক খাতে 10,000 কোটি টাকা সুরক্ষা বাড়াইছে। আপনি শেষ করতে হবে। শুনেন ঘটনা, আপনি 30 মাননীয় সেকেন্ড। প্রধানমন্ত্রী এটা ম্যাজিক দেখে পারবে না, মনে করছিল দেশ দেউলিয়া হয়ে যাবে। আপনি এটা দেউলিয়া হয় নাই, দেশ ঘুরে দাঁড়িয়েছে। আর ইকোনমিক ডিক্লাইনিং সারা ওয়ার্ল্ডের। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, ইসরায়েল ইরানের যুদ্ধ অবস্থা, ধন্যবাদ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। আমি একজন অ্যাকাউন্টিং এর ছাত্র, কস্ট অ্যাকাউন্টিং এর ছাত্র। ধন্যবাদ। এই চ্যালেঞ্জের দ্বারাই একটা বাজেট করা ভেরি টাফ। সেই চ্যালেঞ্জটা মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার জন্য যেইভাবে বাজেটটা করছে, ওয়েট এন্ড সি, এটা ইমপ্লিমেন্টেশন দেখেন কিভাবে হবে। ধন্যবাদ। আমরা দর্শক- বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়েছে এবং দেশ এগিয়ে অনুষ্ঠানের যাবে। শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল হক নূর এবং মিস্টার মোহাম্মদ মাইনুদ্দিন অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, ওনারা কোথাও ঐকমত্য পোষণ করেছেন, কোথাও ভিন্নমত পোষণ করেছেন, কিন্তু মূল কথা হচ্ছে যে বাংলাদেশে নানা রকমের সংকট আছে, তার অভ্যন্তরীণ কারণ আছে, বহিস্থ কারণ আছে, কিন্তু সমস্যা সব হয়তো সমাধান সম্ভব না, কিন্তু অনেকাংশে এগুলো সহজতর করা সম্ভব যদি বাংলাদেশের রাজনীতিটাকে ফিক্স করা যায়। রাজনৈতিক সংকটটাকে প্রথমে অ্যাড্রেস করা দরকার এবং একই ধারাবাহিকতায় একই পথ হয়তো বাকি সংকটগুলো সমাধান করা সম্ভব, কিন্তু রাজনৈতিক সংকট জিয়ে রেখে বাকি সমস্যার সমাধান বাংলাদেশে করা সম্ভব না। পৃথিবীর কোথাও সেটা সম্ভব নয়। রাজনীতিবিদরাও বলেন, অর্থনীতিবিদরাও বলেন, সমাজবিজ্ঞানীরাও বলেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।